আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্ব কি? ভার্ব হলো যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে আমরা ভার্ব বলে থাকি। এর একটি উদাহরণ হলো এভরি পারসন হ্যাজ এ হবি, অর্থাৎ প্রত্যেকটি মানুষেরই একটা শখ রয়েছে। এখানে হ্যাজ যে রয়েছে, এই হ্যাজ শব্দগুলো দ্বারা অবস্থান বোঝায়, তাই এই শব্দগুলো একটি স্টেটিভ ভার্ব অর্থাৎ ভার্বের অন্তর্ভুক্ত। এরপর আমরা জানব যে ভার্ব কত প্রকার। ভার্ব হলো প্রধানত দুই প্রকার। ফাইনাইট ভার্ব হলো সমাপিকা ক্রিয়া এবং নন ফাইনাইট ভার্ব হলো অসমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব হলো যে ভার্ব কোনো সেন্টেন্সের বক্তব্য সমাপ্ত করে এবং উক্ত সেন্টেন্সের সাবজেক্ট ও নাম্বার অনুযায়ী যার রূপ নির্ণীত হয় তাকে আমরা ফাইনাইট ভার্ব বলে থাকি। এক্সাম্পল, মিস পমিলা টিচেস ইংলিশ। এখানে টিচেস যে রয়েছে, এই টিচেস শব্দটা হলো একটা ফাইনাইট ভার্বের অন্তর্ভুক্ত। এখানে টিচেস ভার্বটা একটা ফাইনাইট ভার্ব, কারণ তার সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী এটার রূপ পরিবর্তন করেছে, এটা সেন্টেন্সের রূপটি পরিবর্তন করে দিয়েছে। এখন সাবজেক্টটি থার্ড পারসন, এখানে সাবজেক্টটি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এর শেষে, এই ভার্বটার শেষে এস বা ইএস যুক্ত হয়েছে। এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এই টিসের শব্দটার সাথে ইএস যুক্ত হয়েছে, তাই সেন্টেন্সটির এই টিচেস হলো একটা ফাইনাইট ভার্বের অন্তর্ভুক্ত। এরপর আমরা জানবো যে নন ফাইনাইট ভার্ব কী। নন ফাইনাইট ভার্ব হলো যে ভার্ব কোনো সেন্টেন্সের বক্তব্য সমাপ্ত, যে ভার্ব দ্বারা কোনো সেন্টেন্সের বক্তব্য সমাপ্ত হয় না, অর্থাৎ এটা হলো ফাইনাইট ভার্বের সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ এতে কোনো এই ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য পুরোপুরি সমাপ্ত হয় না এবং উক্ত সেন্টেন্সের সাবজেক্ট এর পার্সন ও নাম্বার দ্বারা যার রূপ নির্ণীত হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বলা হয়ে থাকে। অর্থাৎ ফাইনাইট ভার্বে সাবজেক্ট এবং নাম্বার অনুযায়ী রূপ নির্ণীত হয়, কিন্তু নন ফাইনাইট ভার্বে তা হয় না। নন ফাইনাইট ভার্বে একটা উদাহরণ দেখাই, যে শায়লা কেম হোম ওয়াকিং, অর্থাৎ শায়লা বাড়িতে এসেছিল হেঁটে হেঁটে। অর্থাৎ এখানে ওয়াকিং হলো একটা নন ফাইনাইট ভার্ব, কারণ এই ভার্বটি সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী এর রূপটাকে পরিবর্তন করেনি। অর্থাৎ এটা সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী এর রূপটাকে কোনো পরিবর্তন করেনি। আবার যদি বুঝতে যাই যে এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট যে শায়লা রয়েছে, এই শায়লা পরিবর্তিত হয়ে যদি অন্য কিছু হয় তাহলেও ওয়াকিং এ ভার্বটির কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ সেন্টেন্সটা ওয়াকিং শব্দটি একটি নন ফাইনাইট ভার্বের অন্তর্ভুক্ত। এখন আমরা জানব যে ফাইনাইট ভার্ব কত প্রকার, কী কী। ফাইনাইট ভার্ব হলো সমাপিকা ক্রিয়া। এটিকে দুই ভাগে ভাগ করা হয়, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কী? প্রিন্সিপাল ভার্ব হলো যে সমস্ত ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে, তাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলতে পারবো। এর একটা উদাহরণ দেই, যে দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ ক্লাউডস, অর্থাৎ আকাশ মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে। অর্থাৎ এই সেন্টেন্সটার মধ্যে যদি দেখি যে এখানে ইজ না হয়ে রিমেইন্স দিলে ভালো হয়, রিমেইন্স, অর্থাৎ মেঘে আচ্ছন্ন হয়ে থাকে, আচ্ছন্ন হয়ে আছে, মেঘে আচ্ছন্ন হয়ে আছে। দ্য স্কাই রিমেইন্স ওভারকাস্ট উইথ ক্লাউড, আকাশ মেঘে আচ্ছন্ন হয়ে আছে। অর্থাৎ এখানে রিমেইন্স যে শব্দটা রয়েছে, এটা ভার্বের কোনো সাহায্য ছাড়া সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করেছে। ভার্বের সাহায্য ছাড়া
সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করার কারণে এই ভার্বকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলে থাকব। এরপর আমরা জানবো যে অক্সিলারি ভার্ব কাকে বলে। অক্সিলারি ভার্ব হলো যে সমস্ত ভার্ব তার নিজস্ব কোনো অর্থ নেই এবং বিভিন্ন প্রকার সেন্টেন্স, টেন্স, ভয়েস এবং মুড বিভিন্ন রূপ গঠনের জন্য প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, তাকে আমরা অক্সিলারি ভার্ব বলে থাকি। অক্সিলারি ভার্বে কিন্তু আরেকটা নাম রয়েছে, সেটা হলো হেল্পিং ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ভার্ব। এটা বলার কারণ হলো এটা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে থাকে, অর্থাৎ এটা নিজস্ব কোনো অর্থ নেই এবং নিজের স্বাধীনভাবে কোনো অর্থ প্রকাশ করতেও পারে না। কারণ এটা হলো এটার নিজস্ব কোনো অর্থ নেই, এটা সেন্টেন্স মানে সেন্টেন্সের সাথে থাকে এবং টেন্স, ভয়েস, মুড বিভিন্ন মুড এর বিভিন্ন রূপ গঠনের জন্য প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, তাই একে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলে থাকি। অক্সিলারি ভার্বের একটি উদাহরণ হলো, যদি লিখি যে রহিম এখানে বলা হয়েছে যে রহিম হ্যাভেন্ট টুর ক্লাস স্টার্টেড, হ্যাভেন্ট টুর ক্লাসেস স্টার্টেড, অর্থাৎ রহিম তোমার ক্লাসগুলো কি এখনও শুরু হয়নি। এখানে হ্যাভ শব্দটা প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে তাকে সাহায্য করেছে, অর্থাৎ এর কোনো নিজস্ব অর্থ নেই, তাই এই ভার্বটি অক্সিলারি বা হেল্পিং ভার্বের অন্তর্ভুক্ত। অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে এটা প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে তাকে সাহায্য করেছে, তাই এই হ্যাভকে আমরা বলতে পারি যে এটা একটা অক্সিলারি ভার্বে অন্তর্ভুক্ত। এখন আমরা জানব প্রিন্সিপাল ভার্বের প্রকারভেদ কী কী। প্রিন্সিপাল ভার্ব কিন্তু দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ট্রানজিটিভ ভার্ব, একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হলো যে ভার্ব একাকী সেন্টেন্সের অর্থকে সম্পূর্ণ করতে পারে না, অর্থাৎ যে ভার্ব একাকী সেন্টেন্সের অর্থকে সম্পূর্ণ করতে পারে না, অর্থকে সম্পূর্ণ করতে অন্য কোনো ওয়ার্ডের সাহায্য গ্রহণ করতে হয়, তাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়ে থাকে। এটা ওয়ার্ডের সাহায্য নেয়। আমরা যে অক্সিলারি ভার্ব দেখেছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে এটা প্রিন্সিপাল ভার্ব, এখানে প্রিন্সিপাল ভার্ব এর অন্তর্ভুক্ত হয়েও এটা অন্য কোনো ওয়ার্ডের সাহায্য নেয়, অর্থাৎ একাকী সেন্টেন্সের অর্থকে প্রকাশ করতে না পারায় এটা অর্থকে সম্পূর্ণ করার জন্য অন্য কোনো ওয়ার্ডের সাহায্য নেয়, ট্রানজিটিভ ভার্ব এটা। এর একটা এক্সাম্পল দিই, আই ড্রিঙ্ক দ্য বয় ইটস। এখানে ড্রিঙ্ক এবং ইটস এই ভার্ব দুটি সম্পূর্ণভাবে নিজের অর্থকে প্রকাশ করতে পারছে না, অর্থাৎ যদি প্রশ্ন করা হয় যে আমি কি পান করি বা বালকটি কি খায়, তাদের সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অন্য একটা ওয়ার্ডের সাহায্য প্রয়োজন। এখন ওয়ার্ডটা যদি যে আই ড্রিঙ্ক টি, আই ইট ভেজিটেবল, অর্থাৎ এই ওয়ার্ড দুটার সাহায্য ছাড়া কিন্তু এই ড্রিঙ্ক এবং ইট নিজেদের অর্থকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছে না, তাই এটা একটা ট্রানজিটিভ ভার্ব। এখন আমরা দেখব যে ইনট্রানজিটিভ ভার্ব কী। ইনট্রানজিটিভ ভার্ব হলো যে ভার্ব অন্য কোনো ওয়ার্ডের সাহায্য ব্যতীত, অর্থাৎ অবজেক্ট গ্রহণ না করে অর্থকে সম্পন্ন করতে পারে, তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়। অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্ব কি, এটা অবজেক্টকে গ্রহণ করে না, অবজেক্ট না নিয়েই ইনট্রানজিটিভ ভার্ব অর্থকে সম্পন্ন করতে পারে। এর একটা উদাহরণ দিই, যদি লেই যে দ্য বার্ড সিংস, এখানে আমরা দেখতে পাই যে পাখিটি গান গায়, এখানে কিন্তু অবজেক্ট নেই, অবজেক্ট ছাড়াই এই ইনট্রানজিটিভ ভার্বটি সম্পূর্ণভাবে একটা অর্থ প্রকাশ করতে পেরেছে, সুতরাং এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব।
ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এটা একটা আলাদা করে একটা ওয়ার্ড দরকার হয় অর্থটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে, কিন্তু ইন্ট্রানজিটিভের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোনো ওয়ার্ড প্রয়োজন হয় না। এরপর আমরা দেখব যে কিছু ভার্বের ক্লাসিফিকেশন এখানে ট্রানজিটিভ ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। যখন আমরা দেখি যে ট্রানজিটিভ ভার্ব উইথ ডাবল অবজেক্ট কাকে বলে, এটা হলো কোনো ট্রানজিটিভ ভার্বে এর একটি ব্যক্তিবাচক এবং একটি বস্তুবাচক অবজেক্ট থাকে। এইরূপকে আমরা ট্রানজিটিভ ভার্বকে আমরা ট্রানজিটিভ ভার্ব উইথ ডাবল অবজেক্ট বলে থাকি। এর একটি উদাহরণ দেই, যে উদাহরণ হলো হি গেভ মি এ পেন, অর্থাৎ সে আমাকে একটি কলম দিয়েছে। এখানে ভার্বটি দিয়ে যদি আমরা কোনো প্রশ্ন করি, তাহলে আমরা প্রশ্ন করলে আমরা যে উত্তর প্রশ্ন করতে পারি সেই প্রশ্নগুলো হলো যে কাকে দিয়েছিল, মানে হি গেভ মি এ পেন। এখন কাকে দিয়েছিল বা কি দিয়েছিল, এই দুটির প্রশ্ন যদি আমরা করি তাহলে যথাক্রমে আমরা উত্তরটা কী পাবো, উত্তরটা পাবো হলো মি ও এ পেন। সুতরাং গেভ ভার্বটি দুইটি অবজেক্ট রয়েছে, মি এবং এ পেন। এই ভার্ব দুইটিকে ট্রানজিটিভ ভার্ব উইথ ডাবল মি এবং এ পেন, এই ভার্ব দুটিকে আমরা বলতে পারি ট্রানজিটিভ ভার্ব উইথ ডাবল অবজেক্ট। এরপর আমরা দেখব যে ট্রানজিটিভ ভার্ব ইউজড ইনট্রানজিটিভলি অর্থ কী, অর্থাৎ কোনো ট্রানজিটিভ ভার্ব যখন এমনভাবে ব্যবহৃত হয় যে তার সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য অবজেক্টের প্রয়োজন হয় না, অবজেক্টটিকে সহজেই অনুমান করে নেওয়া যায়, এই ধরনের ব্যবহারকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব ব্যবহার বলে হয়ে থাকি। অর্থাৎ এই ধরনের ব্যবহারকে ইনট্রানজিটিভ ব্যবহার করে থাকি, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভের মতো ব্যবহৃত হয়ে থাকে। কেন এটা এজন্যই হয় যে এটার অবজেক্টের কোনো প্রয়োজন হয় না অর্থ প্রকাশ করার জন্য, আমরা অবজেক্টটিকে সহজেই অনুমান করে নিতে পারি। এর একটি উদাহরণ দিলে বুঝতে পারবে যে দ্য বয় ফ্লাইস এ কাইট, অর্থাৎ বালকটি ঘুড়ি ওড়ায়। এখানে অবজেক্ট কি, অবজেক্টটিকে আমরা কিন্তু সহজেই অনুমান করে নিতে পারছি যে এটা একটা অবজেক্ট, একে আমরা সহজেই অনুমান করে নিতে পারছি। সুতরাং আমরা বলতে পারি যে এটা একটা ট্রানজিটিভ ভার্ব যেটা ইনট্রানজিটিভলি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব ইউজড ইনট্রানজিটিভলি। এরপর আমরা দেখব যে ইনট্রানজিটিভ ভার্ব ইউজড ট্রানজিটিভলি, অর্থাৎ এর আগে আমরা দেখেছি যে ট্রানজিটিভ ভার্ব কীভাবে ইনট্রানজিটিভের মতো ব্যবহৃত হয়। এখন আমরা দেখব যে ইনট্রানজিটিভ ভার্ব কীভাবে ট্রানজিটিভ ভার্বের মতো ব্যবহৃত হয়। এর প্রথমেই আমরা দেখব যে কগনেটিভ অবজেক্ট কী। এটা হলো যে কোনো ইনট্রানজিটিভ ভার্বের পর উক্ত ভার্বের ন্যায় অর্থবিশিষ্ট, অর্থাৎ ইনট্রানজিটিভের ভার্বের পর ওই ভার্বের মতোই সেম অর্থ প্রকাশ করে এমন কোনো অবজেক্ট যদি ব্যবহার করা হয় তখন ট্রানজিটিভ ভার্ব হয়ে যায়। অর্থাৎ ইনট্রানজিটিভের ভার্বের পরে যদি আমরা সেম ভার্ব এর ন্যায় একটা অর্থবিশিষ্ট অবজেক্ট ব্যবহার করি, অর্থাৎ সেম ভার্বের মতোই একটা অবজেক্ট যদি ব্যবহার করি, সেম ভার্বের ন্যায় অর্থবিশিষ্ট একটা অবজেক্ট যদি ব্যবহার করা হয় তখন আমরা দেখব যে সেটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব হয়ে যায়। এইরূপ অবজেক্টকে আমরা বলতে পারি যেটা হলো একটা কগনেট অবজেক্ট। অর্থাৎ যদি একটা ট্রানজিটিভ ইউজ হলো দ্য বয় ফ্লাইস এ কাইট, দ্য বয় ফ্লাইস এ কাইট। এই ট্রানজিটিভ ইউজেরই একটা ইনট্রানজিটিভ ইউজ দেখি, যে ইনট্রানজিটিভ ইউজ দেখি যে বার্ডস ফ্লাই। এটা হলো দুইটার মধ্যে পার্থক্য। আবার যদি আরেকটা উদাহরণ দেই যে ট্রানজিটিভের ইউজ দেখায় একটা, যে হি স্লেপ্ট, সে ঘুমিয়েছিল। আবার যদি ইনট্রানজিটিভ ইউজ দেখাই যে হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ,
এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হি স্লেপ্ট, এটা কিন্তু একটা ওয়ার্ড হয়েছে। এখন এর সাথে যদি আমরা ট্রানজিটিভের মতো কিছু সিমিলার একটা অবজেক্ট ব্যবহার করি তাহলে আমরা দেখব সেটা কিন্তু এই ইনট্রানজিটিভ ভার্বটা কিন্তু ট্রানজিটিভ ভার্বে পরিণত হচ্ছে। এটার ক্ষেত্রে হচ্ছে দ্য বয় ফ্লাইস এ কাইট। এখন এখানে যদি আমরা শুধুমাত্র এই অবজেক্টটা যদি নিয়ে যাই, অবজেক্টটা দ্য বয় ফ্লাইস এটা কিন্তু একটা ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ বালকটি উড়াচ্ছে, আর উড়াচ্ছে একটি ঘুড়ি। আর ইনট্রানজিটিভের ক্ষেত্রে দেখব যে বার্ডস ফ্লাই মানে পাখি উড়ছে, অর্থাৎ এটি একটি কগনেট অবজেক্টের অন্তর্ভুক্ত, অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্ব যেটা ট্রানজিটিভ ভার্বের মতো ব্যবহৃত হয়েছে। এরপর আমরা দেখব যে কসিটিভ ভার্ব কাকে বলে। কসিটিভ ভার্ব হলো যে কোনো ভার্বের সাবজেক্ট যদি নিজে সরাসরি কাজ না করে অপরকে দিয়ে কাজ সম্পন্ন করে তখন তাকে আমরা কসিটিভ ভার্ব বলা হয়। কসিটিভ ভার্বের মূল পার্থক্য হলো এটা নিজে কাজ করে না, কসিটিভ ভার্ব নিজে কাজ করে না, এটা আরেকজনকে দিয়ে কাজ করায়। অর্থাৎ কসিটিভ ভার্ব নিজে কাজ না করে আরেকজন, ইনি নিজে কাজ করতেছে না, ইনি আরেকজনকে দিয়ে কাজ করাচ্ছে, এটা হলো কসিটিভ ভার্বের একটা, এটাই হলো কসিটিভ ভার্ব। কসিটিভ ভার্বের প্রধান একটা বৈশিষ্ট্য হলো এটা নিজে কোনো কাজ করে না, এটা অন্যকে দিয়ে কাজ সম্পন্ন করায়। এটা একটা উদাহরণ দেখি, আই ফ্লাই এ কাইট, আমি একটি ঘুড়ি উড়াই। এখানে যদি আমরা দেখি এটা ফ্লাই এই যে ভার্বটা আছে এই ভার্বটা কিন্তু একটা ট্রানজিটিভ ভার্ব, আর এই ট্রানজিটিভ ভার্বটি সাবজেক্ট কাইট দ্বারা কিন্তু সম্পন্ন হয় নাই, তা সম্পন্ন হয়েছে আই দ্বারা। অর্থাৎ এই ফ্লাই এখানে একটি পজিটিভ ভার্ব, অর্থাৎ এটা নিজে কাজ সম্পূর্ণ না করে আরেকজনকে দিয়ে কাজটাকে সম্পন্ন করিয়েছে। সুতরাং বলতে পারি যে আই ফ্লাই এ কাইট, এখানে ফ্লাই একটা পজিটিভ ভার্ব। এরপর আমরা দেখব যে কপুলেটিভ ভার্ব কাকে বলে। কপুলেটিভ ভার্ব হলো যখন কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব অতিরিক্ত ওয়ার্ড এর সাহায্য ছাড়া সেন্টেন্সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। অর্থাৎ এটাও কি, কপুলেটিভ ভার্বের একটা ভার্ব হলো যেটা যখন কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ছাড়া, অর্থাৎ অতিরিক্ত কোনো ওয়ার্ডের সাহায্য ছাড়া এটা নিজের অর্থকে, অর্থাৎ সেন্টেন্সটার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তখন আমরা বলবো যে সেটা হলো কপুলেটিভ ভার্ব। কপুলেটিভ ভার্বের একটা উদাহরণ হলো, এখন যদি আমরা লিখি যে দ্য ফ্লাওয়ার ইজ, এখন এটা কি কোনো ওয়ার্ড হলো বা এটা কি কোনো সেন্টেন্স হলো? দ্য ফ্লাওয়ার ইজ এটা কোনো সেন্টেন্স কোনো অর্থ প্রকাশ করবে না। এই সেন্টেন্সটা কোনো অর্থ প্রকাশ করবে না যতক্ষণ না পর্যন্ত আমরা অতিরিক্ত কোনো ওয়ার্ড যোগ করি। যদি লিখি যে দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল বা নাইস বা আগলি, যাই লিখি, বিউটিফুল লিখি, বিউটিফুল, অর্থাৎ দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, এটা হলো একটা, এখানে ইজ একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। এই দুটি ইন্ট্রানজিটিভ ভার্ব, এখানে ইজ হলো একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এটা সম্পূর্ণ, এটা থাকা সত্ত্বেও, ইজ থাকা সত্ত্বেও কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে ইজ থাকা সত্ত্বেও কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারেনি। ইজ কিন্তু একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এই ইজটা এই সেন্টেন্সটার মধ্যে থাকা সত্ত্বেও অর্থ প্রকাশ করতে পারিনি যতক্ষণ না পর্যন্ত অতিরিক্ত শব্দ হ্যাপি, বিউটিফুল বা নাইস, ওয়ান্ডারফুল এরকম কোনো অতিরিক্ত শব্দ যোগ করা হচ্ছে। সুতরাং এই ই শব্দটা হলো একটা কপুলেটিভ ভার্ব। এরপর আমরা দেখব যে ফ্যাক্টিটিভ ভার্ব কাকে বলে।
ফ্যাক্টিটিভ ভার্ব হলো কোনো ট্রানজিটিভ ভার্ব যখন অবজেক্ট থাকা সত্ত্বেও অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ছাড়া অর্থ সম্পূর্ণ করতে পারে না, তাকে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলি। অর্থাৎ ফ্যাক্টিটিভ ভার্ব হলো অবজেক্ট থাকা সত্ত্বেও অতিরিক্ত ওয়ার্ড ছাড়া এটা কোনো অর্থ প্রকাশ করতে হয় না। অর্থাৎ অবজেক্ট রয়েছে, অবজেক্ট থাকা সত্ত্বেও এটি অর্থ প্রকাশ করতে পারে না অতিরিক্ত ওয়ার্ড ছাড়া। এটাই হলো ফ্যাক্টিটিভ ভার্ব। এর একটি উদাহরণ দেই, যে যদি লিখি উই ইলেক্টেড হিম, এটা কিন্তু কোনো অর্থকে প্রকাশ করতে পারছে না। এখন যদি আমরা অতিরিক্ত একটা ওয়ার্ড যোগ করি, যে ক্যাপ্টেন ওয়ার্ডটা যোগ করার পর কিন্তু এই ফ্যাক্টিটিভ ভার্বটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে। সুতরাং এটা একটা ক্যাপ্টেন অতিরিক্ত ওয়ার্ডটা যুক্ত করার পরে এই পুরো সেন্টেন্সটা একটা অর্থ প্রকাশ পাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে এটা একটা ফ্যাক্টিটিভ ভার্বের অন্তর্ভুক্ত। এখন আমরা আলোচনা করব গ্রুপ ভার্ব নিয়ে। গ্রুপ ভার্ব হলো যে ইন্ট্রানজিটিভ ভার্বের পূর্বে অর্থাৎ ইন্ট্রানজিটিভ ভার্বের পূর্বে বা পরে প্রিপোজিশন যুক্ত হয়ে ট্রানজিটিভ হয় এবং তাদের অর্থের পরিবর্তন হয়, তাকে আমরা গ্রুপ ভার্ব বলে থাকি। অর্থাৎ গ্রুপ ভার্ব হলো ইন্ট্রানজিটিভ ভার্বের আগে বা পরে প্রিপোজিশন যুক্ত হয়ে ট্রানজিটিভ হয় এবং তাদের অর্থের পরিবর্তন হয়, তাকে আমরা গ্রুপ ভার্ব বলে থাকি। গ্রুপ ভার্বের আরেকটা নাম রয়েছে, সেটা হলো প্রিপোজিশনাল ভার্ব বলা হয়, কারণ এটার ইন্ট্রানজিটিভ ভার্বের আগে পরে প্রিপোজিশন যুক্ত হওয়ার কারণেই এর একটা অপর নাম হলো, গ্রুপ ভার্বের অপর নাম হলো প্রিপোজিশনাল ভার্ব। এর একটা উদাহরণ দেখি, যে যদি লিখি দ্য রিচ লাভ অ্যাট পুর। এখন এখানে যদি দেখি যে দ্য রিচ লাভ মানে বড়লোকেরা হাসে, কিন্তু এটা একটা ইন্ট্রানজিটিভ ওয়ার্ড। এখানে যদি আমরা প্রিপোজিশন যুক্ত করি, অর্থাৎ ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যদি আমরা অ্যাড একটা প্রিপোজিশন, এটা হলো প্রিপোজিশন, এই প্রিপোজিশনটা যদি যুক্ত করি তাহলে আমরা দেখতে পারবো যে এর অর্থের পরিবর্তন হয়ে গেছে। অর্থের পরিবর্তন হয়ে এটা একটা ট্রানজিটিভ ভার্বে পরিণত হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে এটা একটা গ্রুপ ভার্বের অন্তর্ভুক্ত। এরপর আমরা দেখব যে রিফ্লেক্সিভ ভার্ব কাকে বলে। রিফ্লেক্সিভ ভার্ব হলো ট্রানজিটিভ ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন তাকে রিফ্লেক্সিভ ভার্ব বলা হয়ে থাকে। এর একটি উদাহরণ হলো, যদি লিখি হি ফ্যান্স হিমসেলফ, এখানে কিন্তু সাবজেক্ট এবং অবজেক্ট দুটা কিন্তু একই ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়েছে, তাই আমরা বলতে পারি যে এটা একটা রিফ্লেক্সিভ ভার্বের অন্তর্ভুক্ত। এরপর আমরা দেখব যে রেসিপ্রোকাল ভার্ব হলো যে ট্রানজিটিভ ভার্ব সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে পারস্পরিক ক্রিয়া ও প্রতিক্রিয়ার অর্থ প্রকাশ করে, তাকে রেসিপ্রোকাল ভার্ব বলা হয়ে থাকে। অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া অর্থ প্রকাশ করে, তাকে রেসিপ্রোকাল ভার্ব বলা হয়ে থাকে। এর উদাহরণ হলো দে হেল্প ওয়ান আনাদার, অর্থাৎ দে হেল্প ওয়ান আনাদার। এখানে সাবজেক্ট এবং অবজেক্ট, এখানে হেল্প ভার্বটি সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া অর্থ প্রকাশ করেছে, পারস্পরিক ক্রিয়া সম্পূর্ণ হওয়া বুঝিয়েছে। তাই এখানে সাবজেক্ট শুধু কাজে করে না, অবজেক্টও এখানে কাজ করছে। শুধুমাত্র সাবজেক্টই এখানে কাজ করছে না, অবজেক্টও এখানে কাজ করছে, তাই আমরা বলতে পারবো যে এটা একটা রেসিপ্রোকাল ভার্বের অন্তর্ভুক্ত। এরপর আমরা দেখব যে ইম্পার্সোনাল ভার্ব কাকে বলে। ইম্পার্সোনাল ভার্ব হলো ইম্পার্সোনাল ইট যদি কোনো ভার্বের সাবজেক্ট হয় তখন তাকে আমরা ইম্পার্সোনাল ভার্ব বলে থাকি, যেমন ইট ডিউস ইন উইন্টার।
dews in winter. It dews in winter মানে শীতকালে শিশির পড়ে। এখানে যেহেতু ইম্পার্সোনাল ইট ভার্বের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে, তাই আমরা বলতে পারি যে এটা একটা ইম্পার্সোনাল ভার্বের অন্তর্ভুক্ত। এরপর আমরা দেখব যে কগনেট ভার্ব হলো যখন কোনো ইনট্রানজিটিভ ভার্ব তার সমজাতীয় নাউনকে অবজেক্ট রূপে গ্রহণ করে তাকে আমরা ট্রানজিটিভ রূপে ব্যবহৃত হয় এবং ট্রানজিটিভ রূপে ব্যবহৃত হয় তাকে আমরা কগনেট ভার্ব বলে থাকি। অর্থাৎ কোনো ট্রানজিটিভ ভার্ব তার সমজাতীয় নাউনকে অবজেক্ট রূপে গ্রহণ করে, এবং ট্রানজিটিভ রূপে ব্যবহৃত হয় তাকে আমরা কগনেট ভার্ব বলে থাকি। যেমন হি র্যান এ রেস। অর্থাৎ এই সেন্টেন্সটার মধ্যে র্যান একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এটা একটা সমজাতীয় রেস, মানে দৌড়ানোর সাথে কিন্তু রেসের একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ রেস নাউনটাকে অবজেক্ট রূপে গ্রহণ করে ট্রানজিটিভ ভার্ব রূপে ব্যবহৃত করার কারণে আমরা বলতে পারি যে রেন একটি কগনেট ভার্ব। তো আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই। আমরা ভার্ব সম্পর্কে এবং এর ক্লাসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। ফলস্বরূপ ভার্ব কাকে বলে, কী এবং এর যতগুলো ক্লাসিফিকেশন আছে সবগুলো সম্পর্কে আমাদের একটা বিস্তারিত ধারণা পেলাম। এই ভিডিওটা দেখার পর আমার মনে হয় না যে তোমাদের বেসিকে কোনো ঘাটতি থাকবে। তো এই প্রত্যেক ভিডিওর মতো আমি এই ভিডিওর শেষেও কিছু এক্সারসাইজ তোমাদেরকে দিলাম। এটা হলো যে আইডেন্টিফাই ভার্ব ফ্রম দ্য সেন্টেন্স, অর্থাৎ এখানে যে দাগ কাটা রয়েছে সেগুলোর কোন ভার্ব অন্তর্ভুক্ত সেটা তোমরা বের করে দিবে। অর্থাৎ এখানে যে এক্সারসাইজগুলো দল সেখান থেকে তোমরা ভার্ব বের করবে, যে এখানে সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা কোন ভার্ব সেটা বের করে দিবে। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং এটার অ্যান্সারটা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আজকের জন্য এই পর্যন্তই। তোমরা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও। তোমাদের এই ছোট প্রচেষ্টার কারণে কিন্তু আমি ভবিষ্যতে আরও এডুকেশনাল ভিডিও নিয়ে আসবো এবং ইংরেজি গ্রামার সম্পর্কে আমার যতটুকু জ্ঞান রয়েছে সবটুকু দিয়ে তোমাকে সাহায্য করার চেষ্টা করব। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।